আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে ক্লাস নিব আমি নোডাল অ্যানালাইসিস। তো ডিসি সার্কিটের নোডাল অ্যানালাইসিস থেকে কীরকম কোশ্চিন আসে আর কিভাবে এই সকল সার্কিট সমাধান করতে হয় আজকে ভিডিওতে আমি জানাবো। তো চলেন শুরু করি। দেখেন, এখানে নোডাল অ্যানালাইসিস সম্পর্কে প্রথমে আমাদের ফর্মুলা জানতে হবে। এই সকল বিষয় যদি মাথায় রাখেন তাহলে খুব সহজেই কিন্তু নোডাল অ্যানালাইসিস থেকে যে কোনো কোশ্চিন আসলে, যে কোনো সার্কিট আসলে সেগুলো সমাধান করতে পারবেন। তো আগে জানতে হবে নোডাল অ্যানালাইসিস কি। এটা কিন্তু এক ধরনের, যেভাবে আমি প্রথমে দেখিয়েছিলাম কেসিএল অ্যাপ্লাই করে কিভাবে একটি সার্কিট সমাধান করতে হয়, ঠিক সেরকমই একটি মেথড বা অ্যানালাইসিস। এটার মাধ্যমে একটি সার্কিটকে আপনি খুব ইজিলি সমাধান করতে পারবেন। তো চলেন এখানে কী লেখা আছে এগুলো একটু দেখে আসি। তো অজানা বা আননোন নোড ভোল্টেজ প্রথমে বের করতে হবে। নোডাল অ্যানালাইসিস যদি করতে হয় তো এখানে প্রথমে সার্কিটের মধ্যকার যে নোড, এগুলোকে আগে বের করতে হবে। আমি কিন্তু প্রথম ভিডিওতেই আপনাকে দেখাচ্ছিলাম যে কিভাবে নোড, ব্রাঞ্চ এবং এগুলো ব্রেক করতে হয় বা নোড কি। হ্যাঁ, তো এখন জানি যে নোড কি। হ্যাঁ, নোড কি আমি আগের ভিডিওতে কিন্তু এগুলো বলেছিলাম। প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম নোড এবং ব্রাঞ্চ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে জাস্ট একটু দেখিয়ে দেই যে নোড কি। নোড হচ্ছে এমন একটি পয়েন্ট যেখানে দুই বা ততোধিক প্যারামিটার সংযুক্ত থাকে। হ্যাঁ, নোড হচ্ছে এমন একটি পয়েন্ট, যেমন এখানে দেখেন দুটি রেজিস্টরের মাঝখানে কিন্তু যে সংযোগস্থল, সেটাকে আমরা নোড বলবো। হ্যাঁ, নোড সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিম্পল নোড আর হচ্ছে প্রিন্সিপাল নোড। তাহলে সিম্পল নোড কোনটা আর প্রিন্সিপাল নোড কোনটা সেগুলোকে দেখে আসি। তো সিম্পল নোড দেখেন, যদি দুইটি প্যারামিটার একটি নির্দিষ্ট পয়েন্টে যুক্ত থাকে, তাকে আমরা সিম্পল নোড বলি। যেমন দুইটি প্যারামিটার, এখানে R1 এবং R2, এই দুটি কিন্তু একটা প্যারামিটার। হ্যাঁ, দুটো প্যারামিটার একটি নির্দিষ্ট সংযোগস্থলে যদি তারা একত্রিত হয়, সেই সংযোগস্থলকে আমরা বলবো হচ্ছে সিম্পল নোড। আর প্রিন্সিপাল নোড কি, যদি দুইয়ের অধিক প্যারামিটার একটি নির্দিষ্ট পয়েন্টে যুক্ত থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল নোড। যেমন দেখেন, এখানে কিন্তু তিনটি রেজিস্টর বা তিনটি প্যারামিটার একটি নির্দিষ্ট, যেমন R1, R2 এবং R3, এই তিনটি প্যারামিটার কিন্তু একটি নির্দিষ্ট সংযোগস্থলে একত্রিত হয়েছে। এই সংযোগস্থল বা এই নোডটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল নোড। এখন নোড এর স্টেপগুলো, যখন আপনি নোড অ্যানালাইসিসের মাধ্যমে একটি সার্কিটকে সমাধান করবেন, তখন কী কী বিষয় মাথায় রাখতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন দেখেন, নোড অ্যানালাইসিসের স্টেপ সমূহ, প্রথমে সার্কিটের মধ্যকার যে নোডগুলো, সেগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আইডেন্টিফাই করে নিতে হবে যে কোথায় কোথায় নোড আছে। এখন নোড কিন্তু আবার এই যে যেটা বললাম যে সিম্পল নোড এবং প্রিন্সিপাল নোড, এটা তো আছেই। আরও দুটি নোডকে আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা পুরো সার্কিটের মধ্যে দুই ধরনের নোডকে আমরা আইডেন্টিফাই করতে পারি। একটি হচ্ছে নন রেফারেন্স নোড আর একটা হচ্ছে রেফারেন্স নোড। কোনগুলো রেফারেন্স নোড আর কোনগুলো নন রেফারেন্স নোড সেগুলো কিন্তু জানা খুবই জরুরি। যেমন দেখেন, এই সার্কিটটির মধ্যে, এখানে যে সার্কিটটি দেওয়া আছে, দেখেন তিনটি প্যারামিটার কিন্তু একত্রিত হয়েছে একটি সংযোগস্থলে, তাহলে আমরা বলতে পারি এটা একটি নোড। এই নোডটাকে আমরা কি নোড বলবো? এই নোডটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল নোডও বলতে পারি। এগুলো কিন্তু সবগুলো কি একটা নন রেফারেন্স নোড। হ্যাঁ, নন রেফারেন্স নোড। যেমন এখানে এই যে 5 ওহম, 2 ওহম এবং 10 ওহম, এই তিনটি নোড কিন্তু একত্রিত হয়েছে একটি পয়েন্টে, যেটা নাম দেওয়া আছে একটি নোডে, সেটা নাম দেওয়া আছে V2। এই দুটোকে আমরা বলবো হচ্ছে নন রেফারেন্স নোড। এবং সার্কিটের নিচে যেই সংযোগস্থল থাকে, এই যে যেমন সার্কিটের নিচে যেই একটি সংযোগস্থল থাকে, তারা যেই কন্ট্যাক্টর দিয়ে কানেক্টেড থাকে বা গ্রাউন্ড থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি রেফারেন্স নোড। তাহলে নন রেফারেন্স নোড কোনগুলো আর রেফারেন্স নোড কোনগুলো, সেগুলো কিন্তু আপনারা একটা সার্কিট দেখলে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে ভোল্টেজ সোর্স আছে দুইটি, একটি ডিপেন্ডেন্ট, একটি নন ডিপেন্ডেন্ট। তো দুইটি সোর্সই কিন্তু আপনাকে বলতে হবে নন রেফারেন্স নোড। হ্যাঁ, তাহলে স্টেপগুলো কি? প্রথমে সার্কিটের মধ্যেকার নোড সংখ্যা বের করতে হবে। দ্বিতীয়ত রেফারেন্স এবং নন রেফারেন্স, এগুলো কিন্তু বুঝতে হবে, মানে ধরতে হবে সার্কিটের মধ্যে কোনগুলো রেফারেন্স আর কোনগুলো নন রেফারেন্স নোড, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে।
এখন নন রেফারেন্স এর মধ্যে ইচ্ছে মতো ভোল্টেজ ধরা হয়। যেমন নন রেফারেন্স নোড এখানে কিন্তু একটা পেলাম, এখানে একটা কিন্তু পেয়েছি। এই সার্কিটের মধ্যে দুইটি নন রেফারেন্স নোড পেয়েছি, মোট 4টি আছে, কিন্তু এগুলোকে ধরা যাবে না। ধরতে হবে এই যে পয়েন্টগুলো বা যে নোডগুলোতে আমার একটা প্যারামিটার আরেকটার সাথে কানেক্টেড হয়েছে সেগুলোকে ধরতে হবে। এটা হচ্ছে নন রেফারেন্স নোড। এগুলোকে আগে সার্কিট থেকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, তারপরে কি প্রতিটি নন রেফারেন্সের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। কী অ্যাপ্লাই করতে হবে? কেসিএল অ্যাপ্লাই করতে হবে এবং ইকুয়েশন সমাধান করতে হবে। কেসিএল অ্যাপ্লাই করে আমরা যেভাবে কেসিএল অ্যাপ্লাই করি সেভাবে কেসিএল অ্যাপ্লাই করে সমাধান করতে হবে। যেমন এখানে যে সমীকরণটা দেওয়া আছে I1 I2 I3 ইজ ইকুয়াল টু 0, তাহলে ধরে নেই এটা একটা নোড। হ্যাঁ, এই নোডের মধ্যে দেখেন এখানে একটা রেজিস্টর কানেক্টেড আছে, এখানে একটা রেজিস্টর কানেক্টেড আছে, এখানে একটা রেজিস্টর কানেক্টেড আছে। এই রেজিস্টর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে I1 ধরে নিলাম। এই রেজিস্টর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে I2। আবার এই রেজিস্টর দিয়ে যেই কারেন্ট প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে I3। তিনটি কারেন্টে কিন্তু একটি নোডে কি করছে? প্রবেশ করছে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? আমরা এখান থেকে খুব ইজিলি লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0। আমি কিন্তু আগের ভিডিওতে যে কেসিএল যখন আপনাদের ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু আমি খুব সহজেই এগুলো কিন্তু ব্যাখ্যা করেছি। তো এগুলো সম্পর্কে যদি কেসিএল কীভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো যদি আপনার জানতে হয় বা আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আমার পূর্বে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো মনে রাখতে হবে কোনো নোডে কারেন্ট প্রবেশ করলে, যদি এই যে ধরেন যে কোনো একটা নোডে যদি কারেন্ট প্রবেশ করে তাহলে নেগেটিভ সাইন হবে, এবং নোড থেকে যদি কোনো কারেন্ট বের হয়ে যায় সেটা পজিটিভ সাইন হবে। তো এগুলো যখন আমরা ম্যাথ করব তখন এই সম্পর্কে আমরা আরও বিস্তর আলোচনা করব। আচ্ছা, খুব ছোট করে যদি একটি উদাহরণ দেই তাহলে দেখবেন যে একটা সার্কিট যদি এখানে আঁকিয়ে দেখাই, একটা সার্কিট যদি ব্যাখ্যা দেই, দেখেন আচ্ছা এই সার্কিটটা দেখেন, এই সার্কিটটা লক্ষ্য করেন এখানে নোড কোথায় আছে? এখানে একটা নোড আছে। হ্যাঁ, এটাকে কি বলতেছি আমরা? নন রেফারেন্স নোড। এটাকে বলতেছি আমরা নোড রেফারেন্স নোড, যেটাকে ধরলাম আমরা ভি। হ্যাঁ, এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে, এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ধরেন বের হচ্ছে, আর এখানে 2 ওহম আছে। হ্যাঁ, তো যদি কোনো একটি নোডে কারেন্ট প্রবেশ করে সেটা হবে মাইনাস সাইন, এবং কোনো নোড থেকে যদি কারেন্ট বের হয়ে যায় তাহলে সেটা হবে প্লাস সাইন। ঠিক আছে? তো এটা কিভাবে আমি যদি সমাধান করি, এই নোটটাকে যদি কেসিএল অ্যাপ্লাই করি, এতে কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করছে, আর এই কারেন্ট 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে, আর 2 ওহমের মধ্যে কারেন্ট এভাবে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা যদি আমি প্রকাশ করি তাহলে কিভাবে হবে? ইকুয়েশন দিয়ে যদি প্রকাশ করি তাহলে দেখেন, যেহেতু কারেন্ট প্রবেশ করছে তাহলে কি হবে? 2। হ্যাঁ, আর এই নোড থেকে যেহেতু কারেন্ট কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কি? প্লাস ভি মাইনাস 0। হ্যাঁ, নন রেফারেন্সের মান সবসময় কি হয়? 0 হয়। নন রেফারেন্সের মান সবসময় 0 হয়। তাহলে কি লিখতে পারি? ভি মাইনাস 0 বাই 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এতটুকু যে আপনাকে দেখালাম এটি কিন্তু একটি সম্পূর্ণ রুলসের উপর ভিত্তি করে আমি আপনাদের উদাহরণটা দিলাম। এই রুলসটা আমি আপনাদের এখন দেখাবো। তো যখন ম্যাথগুলো করব তখন আস্তে আস্তে বিষয়গুলো আরও বুঝতে পারবেন, বিষয়গুলো আরও বোধগম্য হবে। তো চলেন আমরা তাহলে এখানে একটু এক্সপ্লেন করি এই বিষয়গুলোকে। হ্যাঁ, এই বিষয়গুলোকে একটু যদি এক্সপ্লেন করি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন, মেন ফর্মুলা কিন্তু, মেন কথা কিন্তু এটাই। হ্যাঁ,
তাহলে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে কারেন্ট ফ্লোজ ফ্রম এ হায়ার পোটেনশিয়াল টু এ লোয়ার পোটেনশিয়াল ইন এ রেজিস্টর। একটা রেজিস্টরের মধ্যে যে কারেন্টটা ফ্লো হয় সেটা হায়ার থেকে লোয়ার ডিভাইডেড বাই আর, মানে রেজিস্টরের মানটা। তো আমরা ওহমস ল থেকে কি জানি এটাকে বলেন? ওহমস ল থেকে আমরা কি জানি? আই ইকুয়াল টু ভি বাই আর না? আই ইকুয়াল টু ভি বাই আর, এটাই তো জানি, তাই না? ওহমস ল থেকে। এখন ওহমস ল যদি আমরা করতে চাই, এটা তো জানি, তাই না? এখন ওহমস ল যদি আমরা কোনো একটা, যে কি বলেছিলাম যে কোনো একটা নোডে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো কেসিএল এর সূত্র কি? যে আগত কারেন্ট ইকুয়াল টু বিগত কারেন্ট। আগত কারেন্ট এবং বিগত কারেন্ট সবসময় সমান হবে। আগত কারেন্ট এবং কোনো একটি নোডে আগত কারেন্ট এবং বিগত কারেন্ট সবসময় সমান হয়, এটি কিন্তু আমাদের ফর্মুলা ছিল। তো কারেন্ট কি হলো? আই ইকুয়াল টু ভি হায়ার মাইনাস ভি লোয়ার ডিভাইডেড বাই আর, এটাই কিন্তু আমাদের মেন ফর্মুলাটা। আচ্ছা, তাহলে এখানে যখন আমি আপনাকে একটি ব্যাখ্যা দিব, যখন আপনাকে একটা সার্কিট দেওয়া হবে, এই সার্কিটে দেখেন আগে প্রথমে আমাদের কাজটা কি, সার্কিট যখন পাবো প্রথম কাজটা কি, সার্কিটের মধ্যকার নোডগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে। সার্কিটের মধ্যকার নোড প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দেখেন এখানে কিন্তু নোড এখানে দুটি আইডেন্টিফাই করে ফেলেছি। একটার নাম দিলাম 1 আর একটার নাম দিলাম 2। এই দুটি নোড দেওয়া আছে। এখন এখানে যদি আমরা কি অ্যাপ্লাই করি? কেসিএল অ্যাপ্লাই করি। দেখেন এখানে ঠিক এই সার্কিটটি এখানে দেওয়া আছে। এই সার্কিটে দুটি নোড আছে। সে একটা নোড 1, এটা নোড হচ্ছে 1, এটা নোড হচ্ছে 2। এই দুটির মধ্যে যখন আমরা কি করব? কেসিএল অ্যাপ্লাই করব, তখন কিন্তু ভোল্টেজ, নোড ভোল্টেজ বের করার জন্যই কিন্তু নোডাল অ্যানালাইসিস করি, এটা তো জানেন। তাহলে এই নোডে কি কারেন্ট প্রবেশ করছে? I1 কারেন্ট প্রবেশ করছে, এবং কি কারেন্ট বের হচ্ছে? I2 কারেন্ট বের হচ্ছে, I1 কারেন্ট বের হচ্ছে, এবং ক্যাপিটাল I2 কারেন্টটা বের হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি না যে I1 ইজ ইকুয়াল টু, যেহেতু I1 কারেন্ট প্রথমে একটা নোডে প্রবেশ করছে, সেহেতু আমরা কি লিখতে পারি? I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস স্মল I1 প্লাস স্মল I2। এই যে স্মল I1, এই স্মল I2। তাহলে এই নোডে আমরা প্রত্যেকটার কারেন্ট বের করতে পারলাম কেসিএল অ্যাপ্লাই করে, তাই না? এখন এটিকে যদি আমরা সমাধান করি, তাহলে দেখেন শুধু I1টাকে আমরা ইকুয়ালের পরে নিয়ে গেছি। হ্যাঁ, পরে নিয়ে গেলে কি হয়? এখানে প্লাস ছিল, এই পাশে গিয়ে কি হবে? মাইনাস হবে না? তাহলে এই জন্য আমরা এখানে লিখেছি মাইনাস I1 প্লাস I2 প্লাস স্মল I1 প্লাস স্মল I2 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা একটু সমাধান করি, ক্যালকুলেট করি, তাহলে মাইনাস I1 তো মাইনাস I1 থাকবে, প্লাস I2 ক্যাপিটাল যেটা I2 সেটা ক্যাপিটাল যেটা ছিল সেটাই থাকবে, কারণ এটা তো একবারে সরাসরি কারেন্ট সোর্স দেওয়া আছে, যেটার মান সরাসরি ম্যাথে দেওয়া থাকবে, এই জন্য এটাকে আর ভাঙানোর প্রয়োজন নাই। প্লাস দেখেন এখানে কি আছে? স্মল I1 যদি আমি এখানে রাখি, তাহলে I ইকুয়াল টু কি জানি? I ইকুয়াল টু, আমি যেটা ফর্মুলা দেখলাম কি ছিল সেটা? ভি হায়ার, এই যে এই ফর্মুলাটা ভি, এই যে এই ফর্মুলাটা ভি হায়ার মাইনাস ভি লোয়ার ডিভাইডেড বাই আর, এটাই ছিল না? তাহলে দেখেন এখানে ভি হায়ার মানে আমাকে প্রথমে যেটা থাকবে, যে ভোল্টেজটা নোড ভোল্টেজ, সেটাকে কিন্তু লিখতে হবে। এই জন্য আমরা লিখেছি, এই ফর্মুলাটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। এই ফর্মুলাটাই কিন্তু অ্যাপ্লাই হয়েছে এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে। আবার এই ফর্মুলাটাই কিন্তু অ্যাপ্লাই হয়েছে এই জায়গাতে, আবার এই জায়গাতে। এই দুইটি জায়গা কিন্তু এই একই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে দেখেন এখানে কি লেখা আছে? V1 মাইনাস 0, মানে এটা ভি হায়ার মাইনাস ভি লোয়ার। তো লোয়ার ভোল্টেজ কোনটা? এটা রেফারেন্স নোড। লোয়ার ভোল্টেজ কোনটা? এটা রেফারেন্স নোড। তো রেফারেন্স নোডের মান সবসময় কত থাকে? 0 থাকে, এই জন্য আমরা 0 লিখেছি। 0 V1 মাইনাস 0
ডিভাইডেড বাই R1 প্লাস এখন যদি আমরা দেখি I2, এই যে এটা I2, তাহলে V1 মাইনাস V2 বাই R2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কিন্তু আমরা এই সমীকরণটা খুব ইজিলি পেয়ে যাই। এখন যদি আমরা এখানে দেখেন 2 নাম্বার নোড যদি অ্যাপ্লাই করি, 1 নাম্বার নোডের কিন্তু কাজ শেষ, 1 নাম্বার নোডের কাজ ওকে। এখন 2 নাম্বার কাজের জন্য যদি আমরা 2 নাম্বার নোডটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে 2 নাম্বার নোড কোনটা, এটা হচ্ছে 2 নাম্বার নোড। এর জন্য এখন যদি আমি এখন সমীকরণ বা এর জন্য যদি 2 নাম্বার নোডে যদি আমরা এখন KCL অ্যাপ্লাই করি, তাহলে কি সমীকরণটা দাঁড়ায় দেখেন, I2। তো এখানে কোন কারেন্ট প্রবেশ করছে, এখানে I2 কারেন্ট প্রবেশ করছে, এই জন্য I2। এবং কোন কারেন্ট বের হচ্ছে, তাহলে আগত কারেন্ট ইকুয়াল টু বিগত কারেন্ট কোনগুলো, I2 এবং I3, এই দুটোই তো এই দুটোই লেখা হয়েছে সমীকরণে। তাহলে I2-র মানটা যে ক্যাপিটাল যে I2 থাকবে, সেটা যদি ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই তাহলে তো মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? পরেরটা যেরকম ছিল সেরকমই থাকবে, ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তোমরা এটাই পাই, I2 ক্যাপিটাল I2 তো সেরকমই থাকবে, কোনো চেঞ্জেস হবে না, প্লাস স্মল I2 তে আমরা কি লিখতে পারি, V2 মাইনাস V1 বাই R2 প্লাস I3 মান আমরা কি লিখতে পারি, I3 মান এখানে V3 লেখা হয়েছে, আসলে এটা একটা মিস্টেক হয়েছে, কারণ V2 হবে, হ্যাঁ। তো V2 মাইনাস 0 ডিভাইডেড বাই R3। দেখেন আমরা খুব সহজেই কিন্তু এই সমীকরণটা পেয়ে গেলাম। ঠিক এইভাবে যদি আমরা ম্যাথের ক্ষেত্রে এই বিষয়গুলো অ্যাপ্লাই করি, হ্যাঁ, এই সম্পর্কগুলো যদি আমরা মনে রাখি এবং এগুলো যদি কোনো একটা ম্যাথে দেওয়া হয়, সেই ম্যাথে যদি এইভাবে সলভ করতে পারি, তাহলে খুব ইজিলি কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাবে। তো আশা করছি যে আপনারা নোডাল অ্যানালাইসিসের যে পদ্ধতি সেগুলো বুঝতে পেরেছেন, কিভাবে নোডাল অ্যানালাইসিস আমরা অ্যাপ্লাই করব একটি সার্কিটে, সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ভিডিওতে কিছু নোডাল অ্যানালাইসিসের ম্যাথ সমাধান করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।